নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আম আদমি বিষয়ক কোনো খবর নয়। আজকে আম কাঁঠাল লিচু যারা কিনতে পারে যে কোনো সিজনে সেই সব মানুষের উপর ভিডিও, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের উপর আজকে সিএ এর এই ভিডিও। আজকে বিষয়বস্তু, যারা সরকারি চাকরি করেন, বাংলাদেশ থেকে এসছেন, জন্ম বাংলাদেশে, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা সরকারি চাকরি করেন, তাদের কি সিএ অ্যাপ্লাই করা উচিত না অনুচিত? দেখুন, উচিত বা অনুচিত সেগুলো আমার ভিডিও দেখে বুঝতে হবে না, এগুলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে আমার কোনো বলার কিছু নেই। আপনার প্রয়োজন কিনা আপনি বুঝবেন। কিন্তু আগেই বলেছি, এই সার্টিফিকেটটা মূলত যন্ত্রণা থেকে বাঁচার সার্টিফিকেট। আগেই বলেছি, মানুষ বড় বিপদে আছে, মানুষ বড় অসহায়। বাংলাদেশি মানুষ যারা এসছেন 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগে, তারা এক শ্রেণীর মানুষ বড় অসহায়, মানুষ বড় জ্বালায় আছে, যন্ত্রণায় আছে, বিপদে আছে। তাই সরকারি চাকরিজীবী যারা করেন, যাদের প্রকৃতপক্ষে বাংলাদেশি জন্ম, এদেশে 7, 8, 4, 5, 6 বা 7, 8, ম্যাক্সিমাম 9 এসে ভর্তি হয়েছেন এবং পরবর্তীকালে রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গায় চাকরিরত আছেন, তাদেরকে সিটিজেনশিপ সার্টিফিকেট করা যায় কিনা বা করা উচিত কিনা। দেখুন, এটা মানেন আর না মানেন, আপনি স্বীকার করেন আর না করেন, যার জন্ম বাংলাদেশে তো বাংলাদেশেই জন্ম, যার জন্ম ভারতে তো ভারতেই জন্ম। জন্মস্থান কখনো একটা মানুষের দুটো হতে পারে না। যারা চাকরি করেন, বাংলাদেশের জন্ম, যারা এদেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে চাকরি করেন, বিভিন্ন পোস্টে চাকরি করেন, একদম স্কুলের ক্লার্ক বা পুলিশের কনস্টেবল বা সাধারণ আর্মি থেকে শুরু করে স্কুলের হেডমাস্টার, স্কুলের এসআই, পুলিশের আইসি বা ডাব্লিউবিসিএস অফিসার, সে বা তার ফ্যামিলির বহু অংশ পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশের জন্ম, তারা ইন্ডিয়ায়, ভারতে বলে চালিয়ে এসছে এবং তারা খুব ভালো মতো চাকরি করছে। বহু মানুষ খুব ভালো সার্ভিস রেকর্ড রয়েছে। ভালো মানুষ, ভালো মানুষ, ভালো কাজের মানুষ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 2025 সালে দাঁড়িয়ে, এই নরেন্দ্র মোদী সরকার, এই ভারত সরকার উদ্বাস্তু হিন্দু, বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে ছাড় দিয়েছে, সেই ছাড়টা 24 সাল থেকে, 2024 সাল থেকে শুরু হয়েছে। বহু সরকারি চাকরিজীবী মানুষ পা বাড়িয়ে পিছিয়ে গেছে, এক পা এগিয়েছে, এক পা পিছিয়েছে। আইনটাকে নিয়ে গবেষণা করেছে, আলোচনা করেছে, করব কি করব না, কিন্তু সাহস দেখিয়েছে অল্প সংখ্যক মানুষ এবং তারা সুফল ইতিমধ্যে পেয়ে গেছে। সরকারি চাকরিজীবীদের সমস্যা, যারা ওই দেশ থেকে এসছে, দেখুন, আমার মনে হচ্ছে আমি একটা সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, অনলি লোকাল এই চ্যানেলটা চালাই আপনাদের সাহায্যে, আপনার দর্শকদের সাহায্যে। কোনো বৃহৎ কোনো সংগঠন নয়। বহু মানুষ কাছে আসেন বা জানেন, আমার থেকে হায়ার এডুকেটেড, খুব ভালো বোঝেন, বিভিন্ন দপ্তর আছেন, বহু মানুষ আমার পরিচিতি আছেন, যারা আমার কাছে এসেছেন বা আমার ভিডিও শোনেন। আমি বিজ্ঞ লোক নই, পণ্ডিত লোক নই, বিরাট বড় স্পেশালিস্ট, সিএ স্পেশালিস্ট, এরকম ব্যাপার আমি নই। আমি অনলি লোকাল সাধারণ। সেখানে কাজ করতে গিয়ে যেগুলো আমি, আমার চোখে পড়েছে, যেগুলো আমি বুঝতে পারছি, বাংলাদেশি ছেলে মেয়েদের যারা এদেশে বড় হয়েছে, চাকরি করেছে, তাদের জীবন অতীব অসহায়, অতীব বাজে একটা ব্যাপার। তারা প্রত্যেকের টাকা পয়সা আছে, টাকা অঢাল, টাকা অঢাল। যারা ও দেশ থেকে মূলত এদেশে এসছে, দু ধরনের মানুষ এসছে। রিলিজিয়াস পারসিকিউশনের সংখ্যা আমরা আইনে লিখতে হয় তাই লিখি, বলতে হয় তাই বলি। আসলে হলো বেটার অপরচুনিটি। আর ভারতবর্ষে বেটার অপরচুনিটি আর বাংলাদেশে যে যন্ত্রণা বাবা মা সহ্য করে,
বাবা মা ভাবতে পারে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে, সেটাও বেটার অপরচুনিটি ভারতবর্ষে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে এসে যে ভালো থাকে বা ভালোভাবে যাদের ছোটবেলা কেটেছে এটা আমি বলতে পারবো না। তার কারণ দেখুন, যারা বাংলাদেশ থেকে এদের এসেছেন আমার ভিডিওর সঙ্গে রিলেট করবেন। আমার জন্ম মূলত এই ভারতবর্ষে। আমার ছোটবেলায় বাংলাদেশি বন্ধু সেভাবে ছিল না, মনে করতে পারছি না। দু একজন টুকিটাকি ছিল বাংলাদেশি বন্ধু, একদমই মনে করতে পারছি না। সাধারণত আমি যে অঞ্চলে থাকি বারাসাতের হসপিটালের পেছনটা, মেডিকেল কলেজের পেছন দিকটা, এদিকে বাংলাদেশে সেভাবে নেই। বারাসাতে আছে কিন্তু আমাদের দিকটাই বেশি নেই, ওর জন্য বেশি বন্ধু ছিল না। কিন্তু টুকিটাকি তো বন্ধু ছিলই। কোচিং সেন্টার, কলেজে গিয়ে একটা দুটো যাদের চিনি না জানি না কিন্তু তাদের খোঁজ খবর থাকতো। এইসব জেনে বুঝতে পেরেছি বাংলাদেশি ছেলে মেয়েদের জীবন আসলে অসহায়। ওই দেশে বাংলাদেশে যারা আসে, ওদেশ থেকে যারা আসে, তারা কিন্তু 90% এডুকেটেড ফ্যামিলি, পয়সাওয়ালা ফ্যামিলি, 10% গরিব যারা পড়াশুনো করতে আসে। যেসব ছেলে মেয়েগুলো পড়াশুনো করতে আসে 90% ওদেশে এডুকেটেড এবং পড়াশুনো জানে, পিতামাতা চাকরি করে অথবা ব্যবসা আছে, প্রচুর 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 টাকা আছে। কিন্তু টাকা থাকলে কি হবে? মানসিক শান্তি নেই। চাকরি করলে কি হবে? মানসিক শান্তি নেই। তার পরিবারকে কি করে বাঁচাবে সেই ছোট্ট সন্তান তার ভবিষ্যতের কথা চিন্তা করে তারা ছলে বলে কলে কৌশলে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছে আত্মীয়ের বাড়ি। অনেক সময় সেই আত্মীয়ের নাম ভাঙিয়ে, আত্মীয় মামা হতে পারে, কাকা হতে পারে, জেঠু হতে পারে, তাকে বাবা সাজিয়ে ডকুমেন্টস তৈরি করেছে। অথবা আত্মীয়ের বাড়ি থেকেছে, 2 এসে 3 এসে বা 5 এসে ভর্তি হয়েছে। একটু বড় হচ্ছে, আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য, বাবা মার ওদেশ থেকে এদেশে যাতায়াত কন্টিনিউয়াস ছিল, তাকে হোস্টেলে রেখে দিল বা আত্মীয়ের বাড়ি থাকলো। একটু বড় হলো, মেসে থাকলো বা ওখান থেকে টাকা পাঠিয়ে দিল, একটা জমি কিনলো। অথবা বয়স ছোট ছিল বলে জমি কিনতে পায়নি, বাবা যেহেতু দুদেশ যাতায়াত করতে এদেশে একটা জমি কিনে রেখেছিল, সেই জমিতে বর্তমানে ছিল। কিন্তু উনি ছিল বাংলাদেশি, ভারতবর্ষ হিসেবে, ভারতভাষী হিসেবে ট্রিট হচ্ছিল। 7, 8, 9, 10 মাধ্যমিকের রেজিস্ট্রেশন, এইচএস ভালো রেজাল্ট, কম্পিটিটিভ পরীক্ষায় ভালোভাবে চাকরি পাওয়া, রাজ্যের বিভিন্ন দপ্তরে ছোট বড় মেজো সেজো বিভিন্ন দপ্তরে চাকরি দখল করা এবং চাকরি করা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা করছে, ভারত মায়ের সেবা করছে, ভারতকে ভালোবেসে ফেলেছে। এক শ্রেণীর মানুষ, সবাই ভালোবাসতে পারেনি, সেটার ব্যাখ্যা অন্যদিন করব। আমার মনে হয় ভালোবেসে ফেলেছে। তারা ভারতবর্ষে বসবাস করছে নিজেদের ভারতবাসী হিসেবে। তারা প্রথম সমস্যার সম্মুখীন হয় যখন তাদের চাকরি পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হয়। ফার্স্ট সমস্যা হয় সেখানে। বিভিন্ন ডকুমেন্টস দেখে কিছু মানুষ তো অবশ্যই উঠতে যায়, আর কিছু মানুষ যারা উত্তরানোর দায়িত্বে আছে এই তদন্ত করা, তাদের মধু দিয়ে দেয়, সে মধুতে সন্তুষ্ট হয়, তারপরে চাকরিতে জয়েন করে। অর্থাৎ তাদের ভেতরে ভেতরে ভয় থাকে। তারা যখন পাসপোর্ট করতে যায় তখন বলে, হ্যাঁ আমার ভারতবর্ষে জন্ম, আমি ভারতীয়, কিন্তু মনের মধ্যে যন্ত্রণা থাকে, বলতে পারে না, সবসময় ভয় থাকে, এই আমাকে ধরলো, এই আমাকে ধরলো। সেই যন্ত্রণা নিয়ে বড় হয়েছে, চাকরি করছে। কারো কারো বাবা মা গ্রাজুয়েশন পাস বা মাধ্যমিক এইচএস পাস, তারপরে পরেই ওদেশ থেকে চলে এসে বাবা মার সঙ্গে থাকে। তো সন্তান আগে এসেছে, পরে বাবা মা এসছে, অথবা বাবা মা বা সন্তান একসঙ্গে এসছে। বাবা মা আগে সন্তান পরে, এমন ঘটনা প্রায় নেই বললেই চলে, বা অল্প সংখ্যক সামান্য থাকতে পারে। কিন্তু ছেলে মেয়ে আগে এসছে, ছেলে মেয়ে এস্টাবলিশ হয়েছে, বাবার ওদের থেকে রিটায়ার হয়েছে, তারপরে এই দেশে বাবা মা এসছে এবং ভালোভাবে থাকছে এবং নিজেদের ভারতভাষী হিসেবে পরিচয় দিচ্ছে এবং সগর্বে চলছে। এ পর্যন্ত কোনো সমস্যা ছিল না, হতো না।
সমস্যা হলো দাঁড়িয়ে এই এসআইআর এসে আপনাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আপনি ভারতীয় কিনা। এতদিন বলে এসেছেন হ্যাঁ আমি ভারতীয়, এই ভারতীয় কিনা আজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখানে আপনার বুকে ধাক্কা লেগেছে, হ্যাঁ আমি এতদিন লুকিয়ে এসেছি, এখন আমি কি করব। এইবার হলো আসল জায়গা। এতক্ষণ যে গল্প করলাম, বাংলাদেশের ছেলে মেয়েদের জীবন অতীব কষ্টের, মামার বাড়ির লাথি খাওয়া, জ্যাঠার বাড়ির ঝ্যাঁটা খাওয়া, কারোর ভালোবাসা পাওয়া, মহিলা থাকলে যদি ভালোবাসা মানুষকে ভালো লেগে যায় মামা বাড়ি জ্যাঠা বাড়ির সঙ্গে ঝামেলা, হোস্টেলে থাকা, পরে বড় চাকরি পাওয়া, সব কিছু হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন দাঁড়িয়েছে আমি ভারতীয় কিনা, আমার চাকরি থাকবে কিনা, আমার ভোটার কার্ড থাকবে কিনা। এই যে প্রশ্ন, এতক্ষণ যে ফাও গেছালাম, ওগুলো ফাও গেছানো। আপনারা আমার থেকে বিজ্ঞ লোক, বড় বড় স্পেশালিস্ট আছে আরো জ্ঞান দেওয়ার জন্য, আমি সব ফাও গেছালাম। এই ফাও গেছানোর কারণটা কি? কারণটা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মধ্যে ভীতি সঞ্চার করছে এক শ্রেণীর মধ্যে এসআইআর। এই এসআইআর মানে স্যার, শর্ট ফর্ম স্যার বলি, এসআইআর না আসলে এই রহস্যটা উন্মোচন হতো না। আজকের দিন দাঁড়িয়ে বহু চাকরিজীবী তার মনে প্রশ্ন জেগেছে, আমার তো 2002 সালে বাবা মার নাম নেই, আমারও নাম নেই, আমি কি বাঁচতে পারবো, আমার কি চাকরি থাকবে, এই টেনশনে প্রতিটা চাকরিজীবী যারা বাংলাদেশ থেকে এসছেন টেনশনে আছেন আছেন আছেন। তাহলে মূল জায়গায় ফিরে আসি, আমি সি অ্যাপ্লাই করব কি করব না, চাকরিজীবী করব কি করব। দেখুন, আবারও প্রথম ভিডিও শুরু করেছিলাম, অ্যাপ্লাই করবেন কি করবেন না সম্পূর্ণ করে ব্যক্তিগত ব্যাপার আপনাদের, কিন্তু বাস্তব যে ফ্যাক্টগুলো বললাম, ফাও যে বকলাম, আপনাদের জীবন যন্ত্রণা, প্রত্যেকটা বাংলাদেশিদের একই রকম জীবন যন্ত্রণা হয়ে চলেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এতক্ষণ তো উদাহরণ দিয়েইছি, আমি এখনো মূল জায়গায় ঢুকিনি। একটা ছোট্ট ভাই মাস 5-6 আগে আমার কাছে যোগাযোগ করে, স্যার বা দাদা আমি ইউপিএসসি পরীক্ষায় 4 নম্বর কম পেয়েছি, ক্র্যাক করতে পারিনি, 4 নম্বর কম পেয়েছি বলছে ইউপিএসসি পরীক্ষায়, একদম বাচ্চা ছেলে, 22-23-24 বছর ছেলে হবে, আমার কিন্তু চাকরি পেলে আমার পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে, আমার চাকরি থাকবে না, আমার সিটিজেনশিপ অ্যাপ্লাই ছাড়া কোনো উপায় নেই। এই ছেলেটা আমাকে 5-6 মাস আগে এসে বলে গেলেন, ইতিমধ্যে হিয়ারিং হয়ে গেছেন একটা পার্ট। এই সমস্যাটা প্রথম যখন এসেছিল এবং বহু সংখ্যক মানুষ, বহু সংখ্যক ছাত্রছাত্রী যারা এসছেন আমাকে বলেছেন, আমি উপলব্ধি জিনিসটা করছিলাম। বহু মানুষ আছেন যারা সারা জীবন পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাতায়াত করেছেন, ইদানিং তাদের রিনিউ করতে গিয়ে 10 বছর পরে আটকে গেছেন, তাদের ভারতবর্ষে অরিজিনাল বার্থ সার্টিফিকেট আছে, অরিজিনাল স্কুল সার্টিফিকেট আছে, চাকরি করে, আটকা গেলো কোথায়? বললো বাবা মার ভেরিফিকেশনে বলছে, পুলিশ ভেরিফিকেশনে বলছে, বা আইবি ভেরিফিকেশনে বলছে, ডিআইবি ভেরিফিকেশনে বলছে বাবা মার 71 সালের আগের দলিল দেখাও। এই যে প্রশ্ন, 71 সালের আগের দলিল দেখাও, আজকের দিনে এই প্রশ্নগুলো দাঁড়িয়েছে। দেখুন, সিটিজেনশিপ কেন করতে হবে? যদি সমস্যায় পড়ি তবে না, যখন নাগরিকত্বের প্রশ্ন আসবে, কোনো সমস্যা ক্রিয়েট হবে, তখনই কিন্তু সিটিজেনশিপ করতে হয়। নইলে আজকে কি আছে, ভ্যান চালক, রিক্সা চালক সবার কাছে আধার, ভোটার, প্যান সব কিছু আছে, যারা বাংলাদেশ থেকে এসছে তাদের কাছেও আছে। এতদিন কোনো প্রশ্ন জাগেনি, কিন্তু আজকে জাগলো কেন? সরকারের কিছু নিয়ম নীতি আছে, সরকারকে সিস্টেমে থাকতে হয়, সেই ঝাড়াই মোছাই করতে গিয়ে আজকে বাঁধলো এসআইআর। প্রচুর বাংলাদেশি, আপনার হাকিমপুর বর্ডার থেকে দেখছেন, বা বিশেষ করে হাকিমপুর বর্ডার থেকে দেখছেন, প্রচুর বাংলাদেশি ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে, নিউ টাউনের মতো এরিয়ায় তারা থেকেছে। এই যে বাংলাদেশিরা নতুন এসছে, 1 বছর 2 বছর 3 বছর লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, সগর্বে বলছে, যারা অবৈধভাবে এসছেন, এই আইনটা হলো হিন্দু উদ্বাস্তু মানুষের জন্য। তাহলে আজকে প্রশ্ন দাঁড়িয়েছে আপনার সিটিজেনশিপ করতে হবে কি হবে না। এইবার যারা চাকরি করে, দেখুন আমি এটুকু বলবো, ছোট মুখে বড় কথা হয়ে যায় আপনাদের কাছে, বহু বড় বড় র্যাঙ্কের, বহু বড় বড় জায়গায় আপনারা চাকরি করেন এবং করবেনও,
তাহলে এটা অ্যাপ্লাই করে সবাই দেখাতে পারছে না, সেই জায়গা থেকে আরো বেশি সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের একটা কথা বলবো, আপনারা সিটিজেনশিপ সার্টিফিকেট করলে চাকরি থাকবে কি না থাকবে সেটা থেকে বড় প্রশ্ন, সমস্যায় পড়বেন কি পড়বেন না সেটা থেকে বড় প্রশ্ন। তবে এটুকু বলতে পারি, না করলে ফিউচারে কিন্তু প্রবলেম অবশ্যম্ভাবী, সে যত বড় বিজ্ঞ যত বড় জ্ঞানী লোক হোক। কারণ অনেকে বলবে আমার তো দাদুর স্বাধীনতার আগের ডকুমেন্টস আছে। আরে বাবা, দাদুর আছে, আপনার বাবার কি আছে? প্রশ্ন বাবাকে নিয়ে আগে এসছে, তারপরে দাদু পরে আসবে। আপনার উপরে বাবা, বাবার উপরে দাদু। দাদু তো স্বাধীনতার আগে থাকতো, এ দেশেও জমি কিনে রেখেছিল, ও দেশেও জমি কিনে রেখেছিল। প্রশ্নটা বাবার দিয়ে প্রশ্নটা আসবে যে বাবার কি আছে। যেমন ওই উত্তরে যাচ্ছেন, উত্তরে তো বহু অংশে যাই, যখন কোনো সমস্যা হবে তখনই কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট দরকার, তাছাড়া কোনো ব্যাপারই না। যেমন চলছে চলুক, আজকে দাঁড়িয়েও তো যারা কোনো সিটিজেনশিপ সার্টিফিকেট পাননি তাদের তো জীবন চলে যাচ্ছে। তাহলে কত করার প্রয়োজনীয়তা দেখা দিল কেন? কেন দেখা দিল? যে আজকে এইরকম এসআইআর এসছে, ভবিষ্যতে আরো কি কি আসবে, হয়তো ভবিষ্যতে বলে বসলো, আরো কিছু ডকুমেন্টস চেয়ে বসলো যে যেগুলো করা সম্ভব নয়। ধরুন উল্টোটাই একটা প্রশ্ন করলো যে আপনার বাবা মার ডেথ সার্টিফিকেট দেখান, বাবা মার ডেথ সার্টিফিকেট দেখান ভারতবর্ষে। যদি এই প্রশ্নটা জাগে, আপনার বাবা মা হয়তো বাংলাদেশে মারা গেছেন, এদেশে চাকরি করছেন, দেখাতে পারবেন না। এই যারা শ্বশুরকে বাবা সাজিয়ে চলছেন, কিংবা পাশের জেঠুকে কাকাকে বাবা সাজিয়ে চলছেন, তারা আজকে বড় বিপদে পড়েছে, বুঝতেই পারছেন এসআইআর এ। কারণ এসআইআর স্ক্রুটিনি শুরু হয়েছে ভীষণভাবে। পাশের বাড়ি কাকাকে বাবা সাজিয়ে চলছেন, তার মানে আপনি বাংলাদেশ চলছেন। এখন যে আপনি সিএতে অ্যাপ্লাই করছেন সেই বাবা বলছেন আমি কাগজপত্র দেব না। এই সমস্যাগুলো কিন্তু দিন দিন বাড়বে। এসআইআর নাম থাকবে কি থাকবে না, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা ভালো বুঝবেন না আমার থেকে বেশি। ওই যে যন্ত্রণার ফিলিংস বললাম, বাবা ওখানে, মা ওখানে, সন্তান এখানে পড়ে আছে দিনের পর দিন, কারো এর বাড়ি ঝাঁটা খাচ্ছে, ওর বাড়ি রাত্রি খাচ্ছে, বা ওর বাড়ি ভালোবাসা পাচ্ছে। বড় হচ্ছে বাবা কোথায় হয়, বাবা অন্য জায়গায় কাজ করে, বলতে পারছেন এই বাংলাদেশি। এই তোরা কি বাংলাদেশি? না না না, আমরা বাংলাদেশি না, আমাদের এখানেই জন্ম, সব ডকুমেন্টস দেখো না, আমাদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট আছে, সামনে থেকে সেটা বলা হচ্ছে। আর ঘরের ভেতরকে ফুটতে ফুটবে কাঁদছে, বাবা মা ওদেশে, বাবা মা না থাকার যন্ত্রণা প্রত্যেকে উপলব্ধি করতে পারে না। আর ওনাদের বাবা মা আছে কিন্তু কাউকে বলতে পারে না আমার বাবা মা বাংলাদেশে আছে। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা দূর করার জন্য আপনি ভারতীয় বাংলাদেশি সারা জীবনের জন্য দূর করার জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট, এই সার্টিফিকেট পেলে আপনি সগর্বে বলতে পারবেন আমার বাংলাদেশে জন্ম, আমার বাংলাদেশের আশাশুনি জন্ম, বাংলাদেশের চট্টগ্রাম জন্ম, বাংলাদেশের যশোরে জন্মেছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশে বাগেরহাটে জন্মেছি, যেসব জেলা আছে, আপনি ঢাকায় জন্মেছি বলতে পারবেন সগর্বে। আপনি এখন যে চাকরি করেন, যে কোনো একটা পোস্টে আছেন, সেই পোস্টের ডিপার্টমেন্টে হেডের কাছে গিয়ে কি আপনি বলতে পারবেন এই বাংলাদেশে জন্ম? নেভার, নেভার পারবেন না। কিন্তু যখন সিটিজেনশিপ সার্টিফিকেট হয়ে যাবে আপনি বলতে পারবেন হ্যাঁ আমার বাংলাদেশেই জন্ম। এবার তো প্রশ্ন আসবে, আপনি চাকরি পাওয়ার সময় লিখে দিলেন আমি ভারতীয়, ভোটার কার্ড হলো, প্যান কার্ড হলো, আধার কার্ড হলো, সব হলো, তাহলে এখন বাংলাদেশি, তার মানে আপনার চাকরি থাকবে না। ডিপার্টমেন্ট আপনাকে প্রশ্ন তুললো, প্রশ্নটা কোথাটা, কিসের জন্য? নাগরিকত্ব, আপনি ভারতীয় না বাংলাদেশি। যখন ভারতীয় সার্টিফিকেট পেয়ে যাচ্ছি, ডেট অফ এন্ট্রি থেকে সার্টিফিকেটের এফেক্ট, ডেট অফ এন্ট্রি থেকে সার্টিফিকেট এফেক্ট, দ্যাট ইজ বিফোর জব, বিফোর সার্ভিস। আপনি যেদিন ভারতবর্ষে ঢুকেছেন সেই দিন থেকে ডেট অফ এন্ট্রি দিচ্ছে, তারপর থেকে যা যা ভুয়ো ডকুমেন্টস তৈরি করেছেন, অবৈধভাবে পড়াশুনো করেছেন, অবৈধভাবে থেকেছেন,
সব কিছু ভ্যালিড। ম্যাক্সিমাম আপনার ডিপার্টমেন্ট কি করতে পারে? ডিপার্টমেন্ট বদমাইশি করে, আপনার সহকর্মীরা অন্য দলের সমর্থক তারা বদমাইশি করে একটা খুঁচিয়ে দিয়ে কাঠি মেরে আপনাকে একটা শোকজ লেটার দিতে পারে। কেন আপনি নিজেকে এতদিন ভারতীয় বলেছেন, এখন বাংলাদেশি বলছেন? সিম্পল কোশ্চেন। সার্টিফিকেট দিচ্ছে ভারত সরকার, এই সার্টিফিকেট দিচ্ছে রাজ্য সরকারের সার্টিফিকেট বন্ধ করার কোনো অধিকার নেই, কোনো রাজ্য সরকার নেই। আমার রাজ্যে তো নেই। কোনো রাজ্য সরকার আপনার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন করলে ক্লিয়ার অফ হাইকোর্ট দেন সুপ্রিম কোর্ট। কোনো রাজ্য সরকার যদি আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করে, আবারও বলছি, কেয়ার অফ হাইকোর্ট দেন সুপ্রিম কোর্ট। কারণ সার্টিফিকেটটা অতীব পাওয়ারফুল। যাদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট আছে বা ভারতবর্ষে জন্মেছে তাদের থেকে ওই সার্টিফিকেট বেশি পাওয়ারফুল, কারণ এটা ভেরিফাই হচ্ছে। আপনি এসছেন, প্রপার প্রসিডিওর ফলো করে আপনার ভেরিফাই হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি আপনার বক্তব্য তুলে ধরতে পারবেন যে আমি ভারতীয়, তাতে কোনো সমস্যা হবে না। এখন যারা চাকরি করেন তারা একটু ভেবে দেখুন, যারা একটু উঁচু পোস্টে চাকরি করেন, সমস্ত ডিপার্টমেন্ট বলছি, কোনো একটা ডিপার্টমেন্ট নয়, লোয়ার টু আপার সমস্ত ডিপার্টমেন্টে বাংলাদেশি হিন্দু বাঙালিরা আছে, যারা নিজেদেরকে ভারতীয় বলে ছোটবেলা থেকে পরিচয় দিয়েছে, আজকে চাকরি করে। সেই সংখ্যাটা আপনার বিভিন্ন অফিসে, যে যেখানে চাকরি করেন, বিভিন্ন অফিসে দেখবেন ইতিমধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে। এই ও কি বাংলাদেশি? এই ওর বাবার 2002 সালের নাম নেই? ওর কি ভোটের ডিউটি আসবে? ও তো বিএলও, ওর নিজেই তো নাম নেই। এটা আমি বলছি না, এটাই বাস্তবতা, এটাই সঠিক। আপনারা নিজেরা ভেবে দেখবেন। আজকে ভিডিও কিন্তু চাকরিজীবীদের জন্য, যারা চাকরি করেন, যারা ভালো বোঝেন, আমার থেকে ভালো বোঝেন, যারা এটাকে নিয়ে গবেষণা করেন রীতিমতো অ্যাপ্লাই করব কি করব না, তাদের জন্য। যে চাকরিজীবীদের অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হবে না, আমি তো অন্তত মনে করছি। আমার কথা শুনতে হবে না। আপনার যে পরিচিতি বন্ধু রয়েছে, যারা ভালো হায়ার এডুকেটেড, ভালো বড় লেভেল অফিসার, যারা প্রয়োজনে জুডিশিয়াল ডিপার্টমেন্টে যদি বন্ধু থাকে বা আইনজীবী বন্ধু থাকে, তাদের সঙ্গে আলোচনা করুন। যদি আইনজীবী বন্ধুরা কতটা বলতে পারবে, যারা এইটা নিয়ে এখনো পর্যন্ত ঘাটেনি, সে বিষয়ে আমার সন্দেহ আছে। একটু আলোচনা করুন যে এই সার্টিফিকেটের দামটা কি, ভ্যালুটা কি, এটা করলে মরবো না ডুববো। যদি এসআইআর আপনার নাম কাটা যায় কি হবে এখনো জানি না, কি হবে? আপনি চাকরি ছেড়ে দেবেন? আপনি হাওয়া করে কাঁদবেন, বলবেন বউ বাচ্চা সব আছে, আমি ভারতবর্ষে থাকি, তবু আমার নাম কাটা গেল। গালাগাল করবেন কাকে? সরকারকে, তাই না? আমি ছোট মুখে বড় কথা বলছি আজকে, কারণ আজকে বলতে বাধ্য হচ্ছে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। বহু চাকরিজীবী বন্ধুরা বিভিন্ন সময় আতঙ্কে আমাকে ফোন করে বা দেখা করে যায়। তাদের মনের যন্ত্রণাটা আমি উপলব্ধি করতে পারছি আজকের দিনে দাঁড়িয়ে। আমি ছোটখাটো মানুষ, ঝন্টু মণ্ডল, ছোটখাটো মানুষ, এই নিয়ে টুকিটাকি পড়ে থাকি, কিন্তু স্পেশালিস্ট নই। আমি সিএর স্পেশালিস্ট নই, আমি সিএর বিশেষজ্ঞ নই। বাস্তবের উপর ভিত্তি করে বাস্তব বক্তব্য তুলে ধরলাম, যে চাকরিজীবীদের করা উচিত কিনা নিজেরাই ভাববেন। দেখুন, ইতিমধ্যে আমার ভিডিও দেখে আমাকে ফোন করে বেশ কয়েকজন চাকরিজীবী অ্যাপ্লাই করে তারা সার্টিফিকেট পেয়ে গেছে। এটা হলো ভালো খবর। আর খারাপ খবর হলো, এই সার্টিফিকেট চাকরিজীবীরা পাওয়ার পরে আবার লুকিয়ে পড়বে। খারাপ খবর হলো, সার্টিফিকেট পাওয়ার পরে চাকরিজীবীরা সবার আগে লুকিয়ে পড়বে। এটাই বাস্তব। যে লেবার, যে বিজনেসম্যান, তারা যে কোনো মঞ্চে যে কোনো জায়গায় গিয়ে বলতে পারে আমার সিটিজেনশিপ সার্টিফিকেট হয়েছে, এই ভারত মহান কাজ করেছে। আর যে চাকরিজীবী, সে যখন সিটিজেনশিপ সার্টিফিকেট পাবে, এটা পরের কথা বলেছি, বর্তমানে ঘটছে, সে তার ঘরের টেবিলে খাওয়া দাওয়ার সময় তার মিসেসকে ছাড়া আর কাউকে বলবে না আমি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছি। আর দেখাবে তো নয়,
দেখাবেও না। এটাও একটা যন্ত্রণা আমাদের কাছে। আমরা যারা বুঝছি একটু আধটু এসব নিয়ে করছি কাজ, চাকরিজীবী দাদারা বোনরা, ক্ষমা প্রার্থনা, অনেক কথা বলেছি। বিশ্বাস করুন, আমি এই কাজ করতে গিয়ে যে উপলব্ধি করছি, সেই উপলব্ধি, সেই ফিলিংস থেকে আজকের ভিডিও। বহু দাদারা ফোন করেন, বহু চাকরিজীবী ফোন করেন, বহু ডিপার্টমেন্টের ফোন করেন, সে পুলিশ হোক, টিচার হোক, বিসিএস অফিসার হোক, আর্মি হোক, ডাক্তার হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে বাংলাদেশি হিন্দুরা ভারতবর্ষে এসে চাকরি করে, তারা বসে আছে। এবার অনেকে নিন্দুকেরা প্রশ্ন করতে পারে, হ্যাঁ ও দেশে গ্র্যাজুয়েশন দিয়ে দেশে 9-এ ভর্তি হয়েছে, সেটা ছাড়া উপায়ও ছিল না। সেটা ছাড়া উপায়ও ছিল না। ও দেশে গ্র্যাজুয়েশন দিয়ে এখানে 9-এ ভর্তি হয়েছে, সেটা ছাড়া উপায়ও ছিল না। যদি থাকতো তারা কিন্তু সেটা ভর্তি হতো বা আপনারা হতেনও। হয়েছেন, থেকেছেন, বড় হচ্ছেন, এদেশের মাটি ভালোবেসেছেন, চলছে। তবে আপনারা ভাবনা চিন্তা করবেন সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায় কি যায় না। শুধু এটুকু বলবো, এখনো সময় আছে, সময় আছে, অল্প সময়। এখন যারা অ্যাপ্লাই করবেন, যে ডিপার্টমেন্টে চাকরি করেন, অ্যাপ্লাই করবেন, তারা ভোটের আগে সার্টিফিকেট পাবেন, এটুকু বুঝতে পারছি আমি। আর পরেরটুকু বলে রাখলাম, অ্যাপ্লাই করার পরে কাউকে বলবেন না। যদি অ্যাপ্লাই করেন কাউকে বলবেন না যতক্ষণ না সার্টিফিকেট হাতে পাচ্ছেন। যতক্ষণ না সার্টিফিকেট হাতে পাচ্ছেন ততক্ষণ কাউকে বলবেন না। আর সার্টিফিকেট পাওয়ার পরে চেষ্টা করবেন ঢাকঢোল পিটিয়ে জানানো, আমি সার্টিফিকেট পেয়েছি, আমি দীর্ঘদিনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি, এই ভারতবর্ষের মাটি আমাকে গ্রহণ করেছে, ভারতবর্ষের সরকার আমাকে গ্রহণ করেছে, সরকারকে ধন্যবাদ জানাবেন এবং জাহির করবেন। এটুকু বলে, যদি কটু কথা বলে থাকি আবারও বলছি, ক্ষমা প্রার্থনা করে আমার এই ছোট্ট ভিডিও আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।